ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালী মানেই এই মুহূর্তে বাংলায় হয়ে চলা একের পর এক ঘটনাগুলো সোজাসুজি তুলে ধরা এবং তা নিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করা। কারণ এই প্রশ্নগুলো মিনমিন চ্যানেল করেন, এই প্রশ্নগুলো নেতা মন্ত্রীরা করতে ভুলে গেছেন, এমনকি বিরোধীরাও হয়তো অনেক সময় করতে ভুলে গেছেন। আজকে কদিন আগে, কয়েক মাস আগে পর্যন্ত যে জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে এত আন্দোলন করলেন, এতগুলো দফা, মুখ্যমন্ত্রীর সঙ্গে এত বৈঠক, লাভ কি হচ্ছে? সরকারি হাসপাতাল নরক গুলজারের জায়গা হয়ে গেছে। আগের দিন যে সরকারি হাসপাতালে কোনো রোগীকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়, বেডে দেওয়া হয়, তাকে পরের দিন সকালে খুঁজে পাওয়া যায় ফুটপাতে। চলছেটা কি বাংলায়? এই সমস্ত ছবিগুলো তুলে ধরবো এক এক করে। তবে তার আগে আজকে যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে হাওড়ার সাকরাইলের হাসপাতাল। হাওড়ার সাকরাইলের হাসপাতালের খবর আপনারা ইতিমধ্যেই জেনেছেন। হাওড়ার গাজী হাজী এস.টি. মল্লিক হাসপাতাল। এই হাসপাতালে একজন মহিলা পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল। ভাবুন, সামান্য পেটে যন্ত্রণা নিয়ে একজন মহিলা এই হাসপাতালে ভর্তি হলো, বেড পেলেন, সেখানে ভর্তি হলেন, তার ট্রিটমেন্ট শুরু হলো। তার নাম হচ্ছে সরস্বতী বাঁচি। এবং তারপর আজ কি দেখতে পাওয়া যাচ্ছে? আজ দেখতে পাওয়া যাচ্ছে সকালবেলা তার মৃতদেহ, এবং সেটাও আবার রাস্তায় পড়ে রয়েছে। ভাবতে পারছেন কোন জায়গায় রয়েছি আমরা, কি অবস্থার মধ্যে রয়েছি আমরা? এরপর যদি এই রাজ্যে এরকমই অবস্থা চলতে থাকে, এরপর একদিন আরো একটা কোনো অপরাধ ঘটনা ঘটবে, আরো একবার আমাদের চিৎকার করে রাস্তায় নামতে হবে, বিচার চাই বিচার চাই স্লোগান তুলতে হবে। কারণ কোনো নিয়ন্ত্রণ নেই কোনো সরকারি হাসপাতালে। মগের মুল্লুক চলছে এই রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতালে হাসপাতালে চলছে নরক গুলজার। একজন রোগী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলো, বেড পেলেন, তারপর মাঝরাত্রে তাকে কেউ বার করে নিয়ে গেল, তিনি একা হেঁটে চলে গেলেন কোথায় কেউ জানে না, কোনো নজরদারি নেই, কেউ কিছু খবর বলতে পারছে না। আজ সকালে হাসপাতালের বাইরে তার ডেড বডি পড়ে রয়েছে। কি করে সম্ভব? প্রশ্ন করবো, তবে তার আগে শোনাবো জিতেন্দ্র, সরস্বতী বাঁচির ছেলে, তিনি কি বলছেন, অভিযোগ করছেন। দেখি বাইরে বডিটা পড়ে রয়েছে, হসপিটাল গেটের সামনে বডিটা পড়ে রয়েছে। ডাক্তারবাবু যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু আপনি কি জানেন আপনার এখানকার একটা পেশেন্ট গতকাল রাতে ছিল, তার বডিটা এখন বাইরে পড়ে রয়েছে হাসপাতালে? বলছে যে হ্যাঁ। আমি বলছি তাহলে আপনার হাসপাতালের ভিতরে একটা পেশেন্ট গতকাল রাত্রি 8টা সাড়ে 8টায় অ্যাডমিট হলো, পেশেন্টটা কিভাবে বাইরে গিয়ে বডি মানে ডেড অবস্থায় পড়ে রয়েছে, এর দায়টা কে নেবে? তো ওনারা তখন বললেন, ডাক্তারবাবুদের যারা আরও ছিলেন স্টাফরা, তারা বললেন যে ওখান থেকে পেশেন্ট নাকি এখান থেকে যখন তখন বেরিয়ে যায়, ওনাদের পক্ষে নজরে রাখা এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? বলছে এখানে সাফিসিয়েন্ট সিকিউরিটি নেই। কিছু বলার নেই সত্যি আমার, যে কে এর দায় নেবে কেউ উত্তর দিতে পারছে না। এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের জবাব কি, সাফাই কি, নাকি সাফিসিয়েন্ট সিকিউরিটি নেই? আরে তাহলে মানুষ হাসপাতালে পাঠাবে কেন? কদিন আগের ছবি, যেখানে মাত্র 30,000 টাকার জন্য অ্যাডমিশন নেওয়া হয়নি, স্বাস্থ্যসাথী কার্ড এই রাজ্যে সরকারি হাসপাতালে রিজেক্টেড হয়ে গেছে, আর পরের দিন অসুস্থ রোগী, তার মৃত্যু হয়েছে। তারপর তার পরিবারের লোকজন এলাকার বিজেপি নেতাকে ধরে 30,000 টাকা জোগাড় করে নিয়ে আসতে পেরেছে, কিন্তু নিয়ে এসে লাভটা কি? ততক্ষণে তো সব শেষ। তারপর হাত জোর করে পুলিশকে বলতে হচ্ছে বিচার চাই, শাস্তি চাই। আসলে আমরা এই জায়গাতেই বাস করছি। হাওড়ার এই সাকরাইলের হাসপাতাল তার একটা জলজান্ত প্রমাণ। ভাবুন, সামান্য পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়া একজন রোগী বেপাত্তা হয়ে গেল, বেমালুম গায়েব হয়ে গেল, আর আজ সকালে তার ডেড বডি খুঁজে পাওয়া গেল। এরপরে হাসপাতালে যারা আসছেন চিকিৎসা করাতে, তারা কি বলছেন, কতখানি আতঙ্কের মধ্যে রয়েছেন তারা, শুনুন একবার। হসপিটাল কর্তৃপক্ষ নিরাপত্তা দেবে আমাদের। আমি যদি ভর্তি হই, চিকিৎসা করার নামে, হাত কাটার নামে যদি পা কেটে দেয়,
সেটা আমরা কি করে বলতে পারি বলুন? এইগুলো গাফিলতি তো হসপিটালে। হসপিটাল কর্তৃপক্ষ নিরাপত্তা দেবে আমাদের। আমি যদি ভর্তি হই, চিকিৎসা করার নামে, হাত কাটার নামে যদি পা কেটে দেয়, সেটা আমরা কি করে বলতে পারি বলুন? এইগুলো শুধু এখানেই শেষ নয়। একদম যদি ভাবেন যে এখানে একটা মাত্র ঘটনা ঘটলো আর এখানেই শেষ হয়ে গেল, এমনটা নয়। এখানেই শেষ নয় স্যার, মাত্র দিন কুড়ি পিছিয়ে যাবেন। দিন কুড়ি আগে এক শিশুর বাবাকে দিয়ে, তার মেয়ের যেহেতু কনভালশন হয়েছিল, অসুস্থতার মেয়ে হাসপাতালে বমি করে ফেলে, তার বাবাকে বলা হয় মেয়ের বমিটা পরিষ্কার করুন। এটা নাকি সরকারি হাসপাতাল, কারণ সেখানে কোনো সাফাই কর্মী নেই, ডিউটিতে অন ডিউটি কোনো সাফাই কর্মী নেই। তাই অসুস্থ মেয়ের বাবাকে বলা হয় হাসপাতাল পরিষ্কার করতে, হাসপাতালে মেয়ের বমি পরিষ্কার করতে, কারণ তার মেয়ে অসুস্থ এবং কনভালশন হচ্ছে, তাতে সে বমি করে ফেলেছে। তার ট্রিটমেন্ট করাবার জন্যই হাসপাতালে নিয়ে আসা। এগুলোর জন্য নিঃসন্দেহে বিশেষ বিশেষ ব্যবস্থা থাকে, বিশেষ ইউনিট থাকে, কিন্তু বাবাকে বলা হয় যে মেয়ে যখন বমি করেছে তখন মেয়েকেই পরিষ্কার করতে হবে। বাবা মেয়ের বমি পরিষ্কার করে, এই ছবিও দেখতে হয়েছে এই রাজ্যের হাসপাতালে। আমরা চিৎকার করে যাই, আমরা বলে যাচ্ছি, আমরা ছবি দেখিয়ে যাচ্ছি, কিন্তু রেজাল্ট কিছু হচ্ছে না। না তো স্বাস্থ্য মন্ত্রক বদলায়, না স্বাস্থ্যমন্ত্রী বদলান, না তো গোটা সিস্টেম বদলায়। এভাবেই চলতে থাকা হয় এবং তারপর যখন বিশাল বড় কোনো ঘটনা ঘটবে তখন আমরা সবাই রাস্তায় নামবো নাকি, তার জন্য অপেক্ষা করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী। আর তারপরে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের এসে বলবে বাবা একটু চা খেয়ে গেলে হতো না। হাস্যকর না? মাত্র দিন কুড়ি আগের ছবি দেখাবো। ওই অসুস্থ শিশুর বাবা কি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, ঠিক কি অভিযোগ করেছিলেন শুনুন একবার। আমি আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম। তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর একটু এগিয়ে চলুন, এখান থেকে একটু একটু করে এগিয়ে যান, আমরা আর একটু এগিয়ে যাই, মালদায় চলে যাই। কিছুক্ষণ আগেই বললাম মালদা সরকারি হাসপাতাল। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটাই করাচ্ছেন হচ্ছে স্ত্রী সাথী ভান্ডারের ওপর, তাই তো? বড় বড় কথা শোনা যায়, আমাদের স্বাস্থ্য সাথী রয়েছে, সেই স্বাস্থ্য সাথী দেখে নাকি কেন্দ্র কপি করছে, আমাদের লক্ষ্মীর ভান্ডার আছে, সেই লক্ষ্মীর ভান্ডার দেখে নাকি অন্য রাজ্য কপি করছে। এত স্ত্রী সাথী ভান্ডারের গর্ব, এত গুণগান মালদায়। সেখানে সরকারি হাসপাতালে মুমূর্ষু রোগীকে ভর্তি নেওয়া হলো না, 30,000 টাকা দেওয়া হয়নি বলে। তার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে, হাসপাতাল নেবে না, ক্যাশ টাকা চাই ভাই। 30,000 টাকা ফেলো, বাড়ির মুমূর্ষু রোগীকে ভর্তি করাও। 30,000 টাকা জোগাড় করতে পাগলের মতো পরিবার পরিজন দৌড়লো। শেষ পর্যন্ত সেখানকার স্থানীয় বিজেপি নেতা তারাশঙ্কর রায়, তার কাছ থেকে 30,000 টাকা ধার চেয়ে জোগাড় যন্ত্র করে নিয়ে আসাও হলো, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গেছে, সব শেষ। 30,000 টাকার জন্য একটা প্রাণ বেঘরে, স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও বেঘরে চলে গেল। আর তারপরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় বিজেপি নেতা তারাশঙ্কর রায় হাতে 30,000 টাকা ক্যাশ ধরে পুলিশকে বলছেন যে এই 30,000 টাকা আমি জোগাড় করতে পেরেছি, পরিবারের লোক এসেছিল, আমি সাহায্যের জন্য জোগাড় করতে পেরেছি, এই নিন 30,000, এবার অ্যাডমিশন করান, অ্যাডমিশন করান, এবার প্রাণটা বাঁচিয়ে দিন। আর যদি বাঁচাতে না পারেন তাহলে উপযুক্ত শাস্তির বন্দোবস্ত করুন। কোন রাজ্যে বাস করছি আমরা? গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা শেষ হয়ে গিয়েছে, সরকারি হাসপাতালে কোথাও ট্রিটমেন্ট পাওয়া যায় না, বেঘরে বেঘরে মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু চলছে দালাল চক্র, সবই হচ্ছে ব্যাকডোর দিয়ে হচ্ছে। এরপরও স্বাস্থ্যমন্ত্রী বহাল তবিয়তে টিকে থাকবেন, আর আমরা অপেক্ষা করে থাকবো আবার যদি কোনো বড় হেডলাইন্স আসে তাহলে আবার না হয় চিৎকার চেঁচামেচি করা যাবে, প্রশ্ন করা যাবে, তাই কি? সেদিনের ঘটনার পর তারাশঙ্কর রায় তিনি কি বলছেন স্থানীয় বিজেপি নেতা শুনুন। গতকাল 6:20 আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুর্মুকে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মারা গেল। তার জন্য দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পথে নেমেছি। কোথায় নেমেছেন? আইও বাস স্ট্যান্ডে। যদি দোষী যদি শাস্তি না পায় এই আন্দোলন আইওর বুক থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে। হাসপাতাল থেকে বলা হয়েছে নার্সিংহোমে আসার জন্য, সোনো স্ক্যানে
গিয়েছে 3,000 টাকা টেস্ট করেছে, তারপরে বলেছে 30,000 টাকা ডক্টর দেবাশিস ধর 30,000 টাকা চেয়েছে, উনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার। আমরা চাইছি দেবাশিস ধর যিনি 30,000 টাকা চেয়েছে স্বাস্থ্যসাথী কার্ড টাকা সত্ত্বেও ওনার শাস্তি চাই, বিচার চাই আমরা। আমি প্রতিবার এই ঘটনাগুলো যখন শুনি, যখন দেখি, আমার একটাই কথা মনে পড়ে, একটাই ছবি চোখের সামনে ভেসে ওঠে, যখন অভয়ার বিচার চাওয়ার জন্য গোটা রাজ্য রাস্তা নেমে পড়েছিল। সেখান থেকে স্লোগান উঠেছিল দাবি 1 দফা 1 স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী পদত্যাগও কেউ কেউ বলেছিলেন, অনেকে বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করুন অন্তত। একটা মানুষ এতগুলো ডিপার্টমেন্ট আঁকড়ে বসে রয়েছেন, স্বাস্থ্যটা শেষ হয়ে গেছে, সময় পেরিয়ে গিয়েছে, কেউ আর প্রকৃত বিচারের আশা করে না এ রাজ্যে। আর তার পরিবর্তে কি হয়েছে, এখনো পর্যন্ত সেই দৃশ্যগুলো চোখের সামনে জলজল করে, যখন বিচার চেয়ে একাধিক দাবি দাওয়া নিয়ে দ্রুত ট্রিটমেন্ট, অবিলম্বে ট্রিটমেন্ট, কত কিছু ব্যবস্থা, অনলাইন ব্যবস্থা, বেড আছে কিনা দেখতে পাওয়া, এত সব কিছু ব্যবস্থার দাবি দাওয়াগুলো রাখা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। বৃষ্টি মাথায় নিয়ে মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে এসে বলেছিলেন যে চা খাবেন, তোমরা কি এসেছো যখন একটু চা খেয়ে যাও। সেই 8 দফা 10 দফা 5 দফা 12 দফা দফার দফার দফা রফা হয়ে গেল, সমস্ত সময় পেরিয়ে গেল। আজও আমরা যে তিমির সেই তিমিরেই বসে রয়েছি। আমি সত্যি জানতে চাই, সোজাসুজি জানতে চাই আজকে, এবং আমি এই জন্য শুধুমাত্র আজকে স্টুডিওর গেস্টদের কাছে নয়, সাধারণ মানুষের জন্য আমার ফোন লাইন খুলে দেবো। আপনারা বলুন, এখনো সময় এসেছে না আসেনি? কোন অধিকারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে ধরে বসে রয়েছেন? কোন অধিকারে? আর কিসের বিনিময়? কতগুলো প্রাণ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য মন্ত্রকটা অন্তত ছাড়বেন, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারটা অন্তত ছাড়বেন? আর কিসের বিনিময়? এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা যারা রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর তন্ময় মুখার্জি, রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে অনলাইনে যোগদান করেছেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য। আমি প্রত্যেকের কাছে আসবো, এক এক করে আসবো। তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নিচে ফোন নাম্বার যাচ্ছে আমার, সরাসরি আপনার ওপিনিয়ন, আপনার মতামত জানান, বলুন ফোন করে। একের পর এক ঘটনাগুলো দেখছি এবং এগুলো নতুন কিছু নয়, ক্রমশ উত্তরোত্তর আরো বাড়বে, কারণ যত অভয়ার স্মৃতি ফিকে হবে তত বেশি খবরগুলো সামনে চলে আসবে। আমরা কি অপেক্ষা করে থাকবো আবার কবে একটা অভয়ার ঘটনা ঘটবে, তারপর আমরা রাস্তায় নামবো, তারপর আমরা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইবো, তবে জুনিয়র চিকিৎসকেরা আবার ধর্নায় বসবেন? আমরা অপেক্ষা করে থাকবো? এই প্রাণগুলোর কোনো দাম নেই? এরা কারোর মেয়ে, কারোর সন্তান, কারোর মা নন? এই প্রাণের কোনো দাম নেই? এই সহ্য করতে করতে কোন জায়গায় গিয়ে আমাদের সহ্যের সীমাটা ক্রস করবে? জানান আমাকে ফোন করে। আমি সরাসরি শুরুতেই আসি আজকে, আমি শুরু করবো আজকে সৈকতকে দিয়ে, সিপিআই নেতা সৈকত গিরি। সৈকত, এর আগে একাধিকবার আপনারা বলেছিলেন যে স্বাস্থ্য দপ্তরটা কিভাবে চলছে, কিসের বিনিময়ে চলছে, এত স্বাস্থ্যসাথী, লক্ষ্মীশ্রী, এত লক্ষ্মীর ভান্ডার, এত ভান্ডার, স্ত্রী সাথী নিয়ে চলি আমরা, কি ছবি দেখছি এগুলো? সৈকত, আপনারা এগুলোর প্রতিবাদ করবেন না, পথে নামবেন না? সৈকত গিরি, না দেখুন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরটা চলছে ডায়মন্ড হারবার মডেলে। আরজি করে আপনি বলছেন আরজি করের আর একটা অভয়া হয়নি? গত সপ্তাহে ডায়মন্ড হারবার মডেলে হাসপাতালের ভেতর একটা নাবালিকার শ্লীলতাহানির মতন ঘটনা, ধর্ষণের মতন গুরুতর অভিযোগ হাসপাতালের ভেতরে আবার এসছে সামনে। আপনি অতীতে দেখেছেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী মডেল, যেখানে একজন অসুস্থ বাচ্চার বমিকে তার বাবাকে দিয়ে পরিষ্কার করাতে হচ্ছে। এই তো রাজ্যের একটা হেলথ মডেল, যে মডেলে দাঁড়িয়ে আজকে আপনি যখন এই আলোচনা করছেন, গতকাল সম্ভবত 120, আজকে আপনার এই আলোচনায় আসার আগে শুনে এলাম 137টা জাল ওষুধ, যে ঔষধ আপনি বুঝতেও পারবেন না আপনি কি খাচ্ছেন। গোটা রাজ্য জুড়ে জাল ওষুধের রমরমা, এবং গোটা ভারতবর্ষ বললে তো আমি মানতাম। এই রাজ্যে স্পেসিফিক একটা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি বাগড়ি মার্কেটকে কেন্দ্র করে সরকারি হাসপাতালে জাল ওষুধের ব্যবসা করছে। আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মূল অভিযোগ কি? অভয়া তিলোত্তমার ঘটনা না, প্রথম অভিযোগ ছিল হচ্ছে আরজি করে সন্দীপ বাবু জাল ওষুধের বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত। আপনার স্মরণে থাকার কথা, ইডি যখন তদন্ত শুরু করে, সিবিআই যখন তদন্ত শুরু করে, তখন হাওড়া জেলার 3 জন জাল ওষুধ মালিকের সঙ্গে মালিককে তুলে আনা হয়। ওষুধ নয়, শুধু জাল ওষুধ নয়,
মর্গ থেকে শুরু করে মৃতদেহ থেকে শুরু করে একাধিক ব্যবসা চলে এবং অ্যাবসলিউটলি রাইট সৈকত, আমি এই জায়গাতে আপনার সঙ্গে সহমত। আসলে সবকিছু হয় কিন্তু ব্যাকডোর দিয়ে, দালাল চক্রের মধ্যে দিয়ে হয়। এখানে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, সরকারের হয়ে কথা বলার জন্য রাজু ঘোষের কাছে কোন কোন যুক্তি রয়েছে। ব্যাকডোর দিয়ে সবকিছু চলে তন্ময় বাবু, দালাল চক্র সক্রিয় থাকে। এই স্টুডিওতে নিয়ে এসে দিনের পর দিন আমি পরিবারকে নিয়ে এসে শুনিয়ে দিয়েছি যে সরাসরি বলা হচ্ছে দিন রাত কাভার হয়ে যাচ্ছে, বেড নেই, অথচ ফেলো করে মাখো তেল, যেই আমি 20,000 ফেললাম 30,000 ফেললাম অমনি আমার ঝাঁ চকচকে ট্রিটমেন্ট চলে এলো। কি করে হয় এগুলো, আর কতদিন ধরে চলবে এগুলো? তন্ময় মুখার্জি, দেখুন, এই যে 65 বছরের বৃদ্ধা এই পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছেন, এটা কিন্তু সাধারণ ব্যাপার না হতে পারে। পেটের যন্ত্রণা অনেক মারাত্মক রোগের ম্যানিফেস্টেশন হতে পারে, তার সিমটম হতে পারে। তো সেইগুলো তখন অনেক রকম টেস্ট করে সেগুলোকে দেখতে হয় যে তার কী জন্য পেটের যন্ত্রণা হচ্ছে। তো সেই সব কিছু না করা হলো না, এবং তাকে একটা 65 বছরের বৃদ্ধা, তাকে এরকম লাগে না যে আপনি 4 জন সিকিউরিটি স্টাফ দরকার তাকে ধরে রাখার জন্যে, এটারও প্রয়োজন হয় না। কারণ সেই হাসপাতালে কেউ তার দেখাচ্ছিল না বলে উনি একা বেরিয়ে চলে গেছিলেন। তারপরে আজকে মৃত্যু কিভাবে হয়েছে সেটা অবশ্যই আমরা ময়নাতদন্তের পরে জানতে পারবো। তো এই রাজ্যে একের পর এক দেখে যান, আরজি কর তো হয়ে গেছে, তারপরে জানলেন এই যে স্যালাইনে প্রসূতি মায়ের মৃত্যু হলো, তারপরে সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 16টা ব্যাচের স্যালাইন কর্ণাটক সরকার বলল, সেখানকার রাজ্য ড্রাগ ল্যাবরেটরি বলল যে সেগুলো হচ্ছে ডিফেক্টিভ, সেখানে ব্যাকটেরিয়া আছে, টক্সিন আছে, আর এখানে মায়ের মৃত্যুও হলো সেপসিসে। কিন্তু রাজ্য ক্লিন চিট দিয়ে দিল, রাজ্য বলল সেই স্যালাইন ঠিক আছে। আজকে আমরা এমন জায়গায় পৌঁছেছি, গরিব মানুষের চিকিৎসা নাকি হচ্ছে, সাংসদ কোথায় মেডিকেল ক্যাম্প করছে। রাজু ঘোষ বলতে পারবেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তার মালিকানা কার কাছে আছে? টেন্ডার ছাড়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল চলে কিভাবে? আসলে এখানে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকটা চলছে বোধহয় ব্যবসা করার জন্য, ভালো ইনকাম করার জন্য, আখের গোছানোর জন্য। আমি আসবো, এখানে রঞ্জনবাবুও রয়েছেন, রঞ্জন ভট্টাচার্য। তবে তার আগে আমি এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন সৌমিত্র দুবে বাঁকুড়া থেকে। সৌমিত্র বাবু নমস্কার, কি বক্তব্য আপনার? এই ঘটনাগুলো শোনার পর কি মনে হচ্ছে? ম্যাম, আমাদের এখানে যা পরিস্থিতি আর কি, আমরা ধরুন এই প্রান্তিক অঞ্চলে বাস করি, এখান থেকে কোনো পেশেন্ট যদি নিয়ে যায়, আমি নিয়েও যাই বা নিজের বাবার ক্ষেত্রে এই প্রবলেমটা বলছি আপনাকে। বাঁকুড়ায় নিয়ে গেলাম, এই বাঁকুড়া মেডিকেলে দেখালাম, বাঁকুড়া মেডিকেলে বলছে এনার হার্টের প্রবলেম আছে। সে হার্টের প্রবলেমগুলো কি করতে হবে, ইসিজি করতে হবে, কার্ডিওগ্রাম না কি বললো করতে হবে, নানা রকম বলে দিল। সেই পেশেন্ট বাঁচবে না, এখন বলছে ক্যান্সার হয়েছে। সেই পেশেন্টকে আমি মেডিকেলে চিকিৎসা হয় নাকি কলকাতা নিয়ে আসতে হয়? না, কলকাতা, বাঁকুড়া শুনুন, এই বাঁকুড়া কলকাতা বলছিল কলকাতা চলে যান, রেফার নার্সিংহোমের নাম্বার দিয়ে দিল, এই নাম্বার, হ্যাঁ কলকাতা অ্যাপেলো এই নাম্বার, বা আপনি মিশনে দেখান। ওখান থেকে যিনি ডাক্তার তিনি বলে দিচ্ছেন, রেফারেন্স করে দিচ্ছেন এই ডাক্তারকে দেখান, হয় মিশনে কিংবা। আমি বললাম এখানে আমি পরিষেবা পাবো না কেন? না দাদা, এখানে আমরা পেশেন্ট দেখি, আমরা বেশি বক করতে আপনার সাথে আছি না। আপনি যদি পোষাচ্ছে এখানে থাকুন, এখানে ফেলে রাখুন, বেড তো নেই, বলছিল নিচে শুতে হবে, বেড তো নেই। সে কোনো রকমে বলে একজন ডাক্তারবাবু ছিলেন, তার মনে করে তাকে হাতে মায়ে ধরার মতো, তিনি যা মানবিকতার খাতিরে কোনো রকমের বেড পেলাম, বেড তো নেই। এবং যেখানে নিচে আরো পেশেন্ট রয়েছে, তারা তো ওই যে শৌচালয় রয়েছে যেখানে পেচ্ছাপ করে, সেখানে পেচ্ছাপ করে সেখানে শুইয়ে রেখে দিয়েছে। ওখানে ওই অবস্থাতেই চলছে। অনেক পেশেন্ট আছে, পেচ্ছাপ পায়খানা ওখানেই শুইয়ে রেখে দিয়েছে, ওইভাবেই পেশেন্ট। আপনি মেডিকেলে যেদিনে আসবেন এই পরিস্থিতি। হ্যাঁ, আপনি কালকে আসুন ম্যাম, কালকেই আপনি দেখতে পাবেন। এবং আমার যেসব ডাক্তারবাবুরা ওখানে বসে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য। আমি জানি এই মুহূর্তে আপনার কথা শুনছে, এবং আমারও মনে হয় শুধুমাত্র স্টুডিও গেস্ট নয়, বাকি রাজ্যের মানুষও কথা বলুন, আবার দরকার হলে পথে নামুন। কারণ এই দিনের পর দিন এই গাজোয়ারি ব্যবসার জায়গা আমাদের স্বাস্থ্য নিয়ে এটা চলতে পারে না। রাজু ঘোষ এখানে রয়েছে। রাজু কি বলবেন? জেলার সমস্ত হাসপাতালগুলোর এক অবস্থা, কেন জেলার হাসপাতালগুলো নাম করা নামে হচ্ছে সুপার স্পেশালিটি, রঙের টেন্ডার আপনারা দিয়ে রেখেছেন সাদা নীল রং করার জন্য, যাতে ওখান থেকে 2 পয়সা ইনকাম হয়, একটু কাটমানি নেওয়া যেতে পারে। আর জেলা হাসপাতালগুলো এই অবস্থা করে রেখে দিয়েছেন আপনারা। ইচ্ছাকৃতভাবে কান থেকে চুন কষলে পেটে ব্যথা থেকে মাথায় ব্যথা চলে আসতে হয় কলকাতায়, ইচ্ছাকৃতভাবে কলকাতায় আস্তে আস্তে মরে যায়। হ্যাঁ বলছি,
বলছি ইচ্ছাকৃতভাবে কিছু গ্রুপ আছে যারা আবার দালালি, আবার টু পাইস ইনকাম, আবার ব্রোকারেজ। রাজবাবু বলুন। বলছি বলুন। ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারকে বদনাম করা যদি উদ্দেশ্য হয় তাহলে তারা করবে। এখানে আপনার সময় বলিনি এটা ঠিক না। আরে আমি যখন বলতেই শুরু করলাম আমাকে বলতে দিন, তারপর আপনি বলুন। ইচ্ছাকৃত বদনামটা কে করেছে? এক সেকেন্ড ইচ্ছাকৃত বদনাম কে করেছে রাজবাবু? যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো বলি। সেলাইনের জন্য যে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলছেন, সেটা দেখা গেছে যে জুনিয়র ডাক্তারদের উপর সিনিয়র ডাক্তাররা অপারেশন ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য মৃত্যু হয়েছে। আপনি একজনের নাম বলুন যিনি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রককে ইচ্ছাকৃত বদনাম করেছেন, নাম বলুন। না আমি প্রথমে নাম বলছি, প্রথমে নাম বলছি স্বর্ণালী সরকার, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছাকৃত বদনাম করেছে। ওই বলছি তো, প্রথমে নাম বলছি স্বর্ণালী সরকার, দ্বিতীয় নাম বলছি এখানে যারা রয়েছে সবাই যারা তৃণমূলের বিরুদ্ধে, তারা সবাই মানে যেটা কাজ হলো সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের যারা পরিষেবা দিচ্ছে সারা ভারতবর্ষের মৃত্যু কেন ঘটেছে? কেন মৃত্যু ঘটেছে? রাজনীতি করছে মৃত্যু নিয়ে। কে কিসের জন্য মৃত্যু ঘটেছে জানা আছে আপনার কাছে? কেন মৃত্যু ঘটেছে? আমি একটা নাম বলি, আমি একটা নাম বলি। কেন মৃত্যু ঘটেছে জানো না? এগুলো আপনাদের বিজেপি শাসিত তৃণমূল সরকার রাজ্যে তো অনেক বেশি হয়। এখানে দেখো না একটা ঘটনা নিয়ে এখানে কি হচ্ছে? একটা ঘটনা যে ঘটেছে, মহিলা বাইরে গেছে, কেন গেছে, কে নিয়ে গেছে, কথা বলবে, শুনতে দেবে না। আমি নাকি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রককে বদনাম করেছি রাজু ঘোষের দাবি আমার শোতে এসে। আমি একটা নাম বলছি পাল্টা। আমি একটা নাম বলতে বলেছিলাম রাজুবাবুকে, আমিও পাল্টা একটা নাম বলছি। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের বদনাম করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কোন হাসপাতালের বিরুদ্ধে? এসএসকেএম এর বিরুদ্ধে। কি বদনাম করেছেন? তাকে ইচ্ছাকৃতভাবে ভুল ইনজেকশন দেওয়া হয়েছে যাতে পাটাই সেপটিক হয়ে যেতে পারত। আমি বাইট সহকারে, প্রমাণ সহকারে বলে দিলাম, আপনাদের পর্দা ফাঁস হয়ে গেল, ভান্ডা পর হয়ে গেল। আর কত মিথ্যে বলবেন? চ্যানেলে সন্ধ্যাবেলা এসে আর কত মিথ্যে কথা বলবেন, কত মিথ্যের চাষ করবেন? আমি নাম বলে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা উদাহরণ দিয়ে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদাহরণ দিয়ে বলেছে এই সৎ সাহস তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। আত্মসমালোচনা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ পারে না। ভুল ট্রিটমেন্ট হয়েছে। স্বর্ণালী সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকারের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়। আরে বাবা জিজ্ঞাসা করুন দম থাকলে। আপনি কন্টিনিউ বলে গেলে আমাদের তো বলতে দেবেন, আপনি সমানে বলে যাচ্ছেন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। হ্যাঁ আমি বলছি যে যা পারেন তাই বলেন। আপনি টেপ রেকর্ডার চালিয়ে দিয়েছেন, আমাদের সুযোগ দিয়েছেন। আমি আপনার হার কি আর কি বলবেন? আপনি প্রথমটাই তো ভুল বলে ফেললেন। একটা একটা করে বলে যেগুলো আপনি এই মুহূর্তে প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার, আমি আসছি আপনাদের সবার কাছে। ফোন লাইন অন রয়েছে। সুভাষ সরকার এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। সুভাষবাবু, আমি জানি আপনি নিয়মিত সোজাসুজি স্বর্ণালী দেখেন এবং আজকের এই আলোচনাটাও আপনি দেখছিলেন। যে অবস্থার মধ্যে রয়েছে গোটা রাজ্যে, বিশেষত জেলায় জেলায় সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালের নাম করে যা ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, এর শেষ কোথায়? আদৌ শেষ রয়েছে? এভাবেই আমরা চলবো? এর শুরু কোথায় এটা বুঝতে হবে। এর শুরু হচ্ছে 2011 সাল থেকে। একেবারে শুরু যে হয়েছে সেখানে একেবারে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, তিনি একেবারে সিপিএম এর অত্যন্ত মেধাবী ছাত্রী এবং সেই অনুযায়ী যেমন ভাবে সিপিএম সমস্ত তোলাবাজি করেছে, ট্রান্সফারে তোলাবাজি করেছে, বিভিন্ন কন্ট্রাক্টে তোলাবাজি করেছে, সেটাকে আরো অনেক বেশি পরিমাণে বাড়িয়েছে। আর তার ফলই আমরা দেখতে পেয়েছি স্যালাইন কেলেঙ্কারি। স্যালাইনে কারণে যে রোগীর মৃত্যু হলো সেটাকে আবার মিথ্যে করে সমস্ত সিনিয়র ডাক্তারদের তারা নাকি ঠিক মতো কাজ করেননি এই অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন। সারা পৃথিবী জুড়ে এটা প্র্যাকটিস আছে। সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে জুনিয়র ডাক্তাররা যারা পিজিটি তারা সার্জারি করেন, তারা যদি সবাই বন্ধ করে দেন কাজ, তাহলে কিন্তু হাসপাতালেই চলবে না। ফোনে কথা হচ্ছে, আমি আপনাকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করব, যদি সেই ভিজুয়ালটা থাকে আমি চালাতে বলবো আমার টিমকে। আমি যখন বাঁকুড়া গিয়েছিলাম, আপনি দেখে একটা জিনিস বলেছিলেন যে বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, যেখানে কেন্দ্রেরও অনেক টাকা ইনভলভমেন্ট রয়েছে, কেন্দ্র সেখানে জিনিসপত্র অত্যাধুনিক সরঞ্জাম কিনে দেওয়ার জন্য টাকা পয়সা দিয়েছে, সেই সমস্ত অত্যাধুনিক জিনিসপত্র সেখানে তালা বন্ধ করে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে এবং সেগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে। আমার মনে হয় এতদিনে সেই ডেটগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে, সেই মেশিনগুলো আর কোনো কাজে লাগবে না।
আপনার কাছে লেটেস্ট কোনো খবর রয়েছে? আমি ওটা বিল্ডিং এ এখন সাধারণ রোগীদের ভর্তি করে রাখা হয়েছে। তলার বিল্ডিং এর মানে দরজার পর দরজা লক করা, বাইরে থেকে তালা ঝোলানো, ভেতরে দামি দামি মেশিন বড় রয়েছে বাঁকুড়ায়। আর এই যে ঘটনাটা শুনলাম যে হাসপাতালের বাইরে রোগীর মৃতদেহ পড়ে আছে, এটা কি করে হয়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আর কতদিন এগুলো দেখবেন? পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য সম্পর্কে ওনার কোনো মাথা ব্যথা নেই। ওনার একমাত্র লক্ষ্য হচ্ছে ওনার যে সমস্ত কাটমানির যে সিস্টেম আছে, যেখান থেকে অর্থ একেবারে কালীঘাট পর্যন্ত পৌঁছবে, সেই সিস্টেমটাকে মদত দেওয়া, আর তার ফলে পুরো ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরে হয়ে গেছে। উনি আর কতদিন এরকম ভাবে থাকবেন? আমার তো আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ সুভাষ দা, আমি সত্যি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে আমাকে রাজু ঘোষ চ্যালেঞ্জ করছিলেন যে একমাত্র নাকি স্বর্ণালী সরকার নাকি বদনাম করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বদনামের তালিকা শুনিয়ে দিলাম, যদি রেডি থাকে সেই বাইকটা একটু পরে শুনিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এসএসকেএম সম্পর্কে, তার ট্রিটমেন্ট সম্পর্কে, রাজু ঘোষরা কিসের ভিত্তিতে দল করে, তৃণমূল কংগ্রেসটা কেন করেন, তৃণমূল কংগ্রেস কেন করেন ভুলে যান তো। ব্রেনলিয়া খান, রাজবাবু ব্রেনলিয়া খান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ভুলে গেছেন। আমি দেবাশিস ঘোষ এবং রঞ্জন ভট্টাচার্যের কাছে আসবো, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাবো। দেখুন তো কে বদনাম করছেন, দেখুন তো কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন তো। আমার ইনফেকশনটা সেপ্টিক টাইপের হয়ে গেছিল ভুল ট্রিটমেন্টের জন্য, ফলে স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেইভাবে আমার চ্যানেল করা ছিল 7 দিন, আইভি গেছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। মনে পড়ছে এবার রাজুবাবু, আমি জানি না যেটা কি করে দল করে। সৈকতগিরিকে দেখলাম, সৈকতও হাসছেন, বাকিরাও হাসছেন। আমি আসবো রঞ্জন ভট্টাচার্য এবং দেবাশিস ঘোষের কাছে। রঞ্জনবাবু কি বলবেন? এত দফা, 5 দফা, 8 দফা, 10 দফা, 12 দফা, বৃষ্টি মাথায় নিয়ে ধর্ণা, এতগুলো দফার মধ্যে রোগীদের কথাও বলা হয়েছিল। জুনিয়র ডাক্তাররা বলেছিলেন, তারা বারবার বলেছিলেন, অনেক অনলাইন অ্যাপের কথা বলেছিলেন, বেড ফাঁকা আছে কিনা দেখার কথা বলেছিলেন, সমস্ত বন্দোবস্তের কথা বলেছিলেন। বিনিময় এটাও শুনেছিলাম রঞ্জনবাবু যে এতদূর এসেছো যখন এক কাপ চা খেয়ে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় 1 কাপ চায়ের অফার করেছিলেন, আর জেলার হাসপাতালগুলোকে ঠিক করতে পারলেন না এখনো পর্যন্ত। এতগুলো মাস পেরিয়ে গেল, বর্ষাকাল চলে গিয়ে, শীতকাল চলে গিয়ে, আবার গরমকাল আসতে শুরু করে দিল, বসন্ত চলে এলো, এবার গরমও পড়ে যাচ্ছে। কি বলবেন রঞ্জন বাবু? দেখো স্বর্ণালী, প্রথমেই মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে বলবো যে তোমার আজকে মুকুটে আরো একটি স্বর্ণালঙ্কার যোগ হলো। তোমার নামে যে আজকে নতুন ভূষণ পেলো তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। তা যাই হোক, যেটা নিয়ে বলা হচ্ছিল, আজকে তোমরা হাওড়া সাকরাইলের কাণ্ড থেকে নদিয়ার কাণ্ড অব্দি দেখালে, কিন্তু 24শে ফেব্রুয়ারি যখন মাননীয় মুখ্যমন্ত্রী ধনধান্যে অডিটোরিয়াম থেকে চিকিৎসার আরেক নাম সেবা, সেইখানে যে বার্তা দিয়েছিলেন, বা মাননীয় সাংসদ ডায়মন্ড হারবারের তিনি যে সেবাশ্রয় প্রকল্প করছেন, একটা তো বোঝা যাচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় অসঙ্গতি রয়েছে, যেটার ফাঁকটা এখন মেরামত করার চেষ্টা হচ্ছে। তা একটা সৎ উদ্যোগ নিশ্চয়ই, কিন্তু আজকে যে আন্দোলনের বেড ভ্যাকেন্সি সিস্টেম বা সেন্ট্রাল রেফারেল সিস্টেম, সেটা গেল কোথায়? সেই তুমি যদি মনে করো 5ই জানুয়ারি 2023 সালে সেখানে যেভাবে সেই একজনকে জলপাইগুড়িতে যেভাবে মৃতদেহ নিয়ে সৎকারের জন্য অ্যাম্বুলেন্স যে বিরাট অঙ্কের টাকা চেয়েছিল, তারপর থেকে তো সেই একই ঘটনা কাদি থেকে, মুর্শিদাবাদের কাদি থেকে টোটো করে যেতে হয়েছিল, সোজা পাঠিয়ে হয়েছিল কলকাতায়, মাঝখানে 4টি মেডিকেল কলেজ ছেড়ে। কিন্তু আজকে তুমি যদি দেখো, হাসপাতাল রং তো করা ভালোই, একটা বিউটিফিকেশন হয়, কিন্তু ম্যান পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার, মেডিসিন ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন একটা ঠুটো জগন্নাথ। আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি যে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটরদের কোনো পাওয়ারই নেই, না ঘরকা না ঘাটকা, মানে দুটোর মাঝখানে থাকতেই পারে না, তাদের কোনো ডিসিশন মেকিং ক্যাপাসিটিই নেই। দ্বিতীয় যেটা হচ্ছে, হাওড়া সাকরাইলের থেকে অ্যাবসকন্ডেড হয়ে গেল, তার মূল জায়গাটা হচ্ছে তোমার সিকিউরিটি। এই সিকিউরিটি প্রাইভেট এজেন্সি আছে, সরকারি তো সেরকম মতো নগণ্য। তাই যে জেলা সৈনিক বোর্ডের যে বয়সের ভারে নুব্জ যারা আছেন, তাদেরকে এখানে রিক্রুট করা হচ্ছে, তাহলে হবে কি করে? তুমি এর আগে বললে ক্যাশ টাকা থেকে শুরু করে ট্রলিতে দেখতে গেলে, ফ্লোরে অ্যাডমিশন হতে গেলে,
বেড ভ্যাকেন্সি নেই, সেখানে বেড পেতে গেলে আজকে তো এই প্যানেলে যারা আছে, স্বর্ণালী তোমার আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, এসএসকেএম হাসপাতালে কেউ যদি নিজের দমে একটা পেশেন্টকে ভর্তি করতে পারে তাহলে তাকে আমি স্যালুট জানাবো। কোনো না কোনো চ্যানেল ধরে তাকে সেটা যেতেই হবে। আর ফাইনালি হচ্ছে ইথিওপিয়ার ভূমিকম্প থেকে সোমালিয়া যদি দুর্ভিক্ষ হয় তাহলে দোষ পড়ে শুধুমাত্র চিকিৎসকদের উপর। নির্দোষ হয়ে যায় বর্ধমানের ইনজেকশন, নির্দোষ হয়ে যায় মেদিনীপুরের রিঙ্গাল ল্যাকটেড, সাসপেন্ড হয় 7 জন জুনিয়র ডাক্তার, তুলো, ব্যান্ডেজ, কাঁচি, ওষুধের গুণগত মান এগুলোর প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। তাই চিকিৎসক চিরকালই ব্রাত্য হয়ে যায় এবং আরেক ব্রাত্যের মতোই বারবার সব জায়গায় আক্রমণ আমাদের উপরই এসে পড়ে। নিঃসন্দেহে মানে যখন কোনো সিকিউরিটি থাকে না, যখন ট্রিটমেন্টের কিছু থাকে না, সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম শুধু মুখে থেকে যায়, তখন বারবার আক্রান্ত হন চিকিৎসকরা। সেই ছবি আমরা দেখেছি হাসপাতালে, এই হাওড়ার সাকরাইল হাসপাতালে সিএমওই যে ঘটনার পরে কি বক্তব্য রেখেছেন একবার শোনাবো। আমি আসছি দেবাশিস ঘোষের কাছে। একটাই আমার বক্তব্য, আমাদের সবার কাছে একটাই প্রশ্ন আমি রাখছি, নিচের ফোন নাম্বার অন করেছিলাম সেই জন্যই। স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত না উচিত না, দেবাশিস ঘোষ কি বলছেন? এখনো স্বাস্থ্যমন্ত্রকের চেয়ারটা আঁকড়ে ধরে যত্ন করে চেপে ধরে বসে থাকা উচিত, নাকি অবিলম্বে রেজিগনেশন দেওয়া উচিত যে আমি স্বাস্থ্যমন্ত্রিত্ব চালাতে পারছি না, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব ছাড়তে চাই, কারণ আমার স্বাস্থ্যমন্ত্রক চালানোর ক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না? আমি দেবাশিস ঘোষের কাছে উত্তর নেব, তবে তার আগে হাওড়া সিএমওইচ কি বলছেন একবার বক্তব্য শুনবো। এবারে বড় হাসপাতালে যেটা নিরাপত্তা স্বাস্থ্য দপ্তর থেকে আমরা পেয়ে থাকি, আমরা দিই। ছোট হাসপাতালের নিরাপত্তা তো আমরা সেভাবে দিতে পারি না, কারণ সেই পলিসিটা এখনো হয়নি, সেটা ভবিষ্যতে হলে হবে। মাঝখানে পুলিশ দপ্তর থেকে কিছু দেওয়া হচ্ছিল, সেটা এখন পুলিশ দপ্তরের কাছ থেকে পাচ্ছি না সেভাবে। সেরকম ঘটনা এ হলে মাঝে মাঝে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পুলিশ মাঝে মাঝে টহল দেয়, নাইট পেট্রোলিং করে। এর বাইরে মানে পুলিশ বুথ, পুলিশ পিকেটিং, এই জিনিসগুলো কিন্তু ওখানে ছোট হাসপাতালগুলোতে, কোনো ছোট হাসপাতালে। কি বলবেন দেবাশিস ঘোষ? সরাসরি আসছি। এটা তো প্রথমবার নয়, মানে বারবার বলে আসছি, শুধু স্বাস্থ্যমন্ত্রী নয়, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, মানে কোন পদটা ওনার ধরে রাখার কথা, আমার তো মনে হয় কোনোটাই ধরে রাখার কথা না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যদি কেউ ধরে রাখতে চায়, আমাদের তো সেই ক্ষমতা নেই, কারণ ভোট আলটিমেটলি যা হচ্ছে, মানে ওনাকে তো কে যেন ঠেলে ফেলে দিয়েছিল ওনার বাড়িতে, তো তারপরে সেটা তো সিআইডি সিবিআই বের করতে পারেনি কে ফেলে দিয়েছিল। আজ অবধি তো উনি বাড়িটাই ছাড়লেন না। মানে আমি হলে তো বাড়ি ছেড়ে চলে যেতাম, যে আমাকে বাড়ির মধ্যে ঠেলে ফেলে দিল, আমি কেন বাড়ি। আমার একটা বক্তব্য হচ্ছে যে এই যে সরকার, এই সরকারের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে এই সরকার যারা যেভাবে চলছে, এরা কি চাইছে? মানে দেখুন, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থা, মানে যে সরকারের যে মূল যে কাজগুলো, ওরা প্রথমেই সেটাকে ধ্বংস করে দিয়েছে যাতে ওদের ভোটে যেতে সুবিধা হয়। ওরা এই পশ্চিমবঙ্গকে আমি বহুবার বলেছি, এটা মধুভাণ্ড, বিভিন্ন জায়গা থেকে কোথা থেকে টাকা তোলা যায় সেটা দেখার চেষ্টা করছে। এবং এখানে একটা খুব বড় ধরনের খেলা আছে। মানে আপনি একদিকে দেখবেন স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, আরেকদিকে অটোমেটিক্যালি আজকে মণিপাল হোক, আজকে অ্যাপোলো হোক, এদের একটা রমরমা বাজার তৈরি হচ্ছে এবং ওখান থেকে একটা পয়সা চলে আসছে। কিভাবে পয়সা আসছে আপনারা খোঁজ করুন, আপনারা সাংবাদিক পাঠান, আপনি দেখুন ভালো করে মণিপালের যে বিভিন্ন শেয়ার, সেই শেয়ারের কোন অংশ যুবরাজের কাছে আছে না কোন ভাইপোর কাছে আছে, খবর নিয়ে দেখুন। আমি বলছি, এটা দায়িত্ব নিয়ে বলছি, আমি বলছি আজকে জাল ওষুধ থেকে শুরু করে স্যালাইন কেলেঙ্কারি থেকে শুরু করে খবর নিলে দেখা যাবে, খবর নিলে আপনিও দেখতে পাবেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি, সেই কোম্পানির অংশীদারিত্ব কার কার কাছে রয়েছে। আমি বলছি আজকে জাল ওষুধ থেকে শুরু করে স্যালাইন কেলেঙ্কারি থেকে শুরু করে সময়ের অপেক্ষা, স্ক্র্যাপ সিরিঞ্জ থেকে শুরু করে নীল সাদা রং থেকে শুরু করে অসৎ দালাল চক্র থেকে শুরু করে সমস্ত রকমের, মানে যত রকমের জায়গা থেকে পয়সা তোলা যায়, ওখানে মানুষের চিকিৎসা নয়, ওখানে পয়সা কিভাবে তোলা যায় মানুষকে মেরে হলেও। আজকে যে মানুষ ভদ্রমহিলাকে ফেলে দেওয়া হয়েছে রাস্তার মধ্যে, যেভাবে পয়সা তোলা যায়, কারণ পয়সার কোথায় গল্প আছে এটা বুঝতে হবে। সেখানে তৃণমূল আছে এবং সেখানে সেই সরকারটা আছে, এটা খুব খারাপ দিক। এবং তৃণমূল এটা খুব ভালো করে জানে। স্বর্ণালী, আমার বলতে খারাপ লাগছে যে দুর্নীতি করলেও সরকার থেকে সরা যায় না, যত বেশি দুর্নীতি করবো তত বেশি ভোট পাবো, এই জায়গাটা তৈরি হয়ে গেছে। এবং যদি তৃণমূল যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তারা আবার এটা ভালো করে জানেন। দেবাশিস দা, আপনি শুরুতেই বলেছিলেন যে শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী নয়, একই সঙ্গে পুলিশ মন্ত্রী পদটাও ছেড়ে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সৈকতগিরি রাজু ঘোষের কাছে আরো একবার আসবো এই কারণে, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ জানিয়ে রাখি আপনাদের, দক্ষিণ দমদমে প্রমোদ নগরে ভয়ঙ্কর উত্তেজনা।
কিছুক্ষণ আগে দেবাশিস ঘোষ বললেন, লাইভে বললেন, আমার প্যানেলিস্ট দেবাশিস ঘোষ বললেন শুধু স্বাস্থ্য মন্ত্রক নয়, পুলিশ মন্ত্রীটাও ছেড়ে দেওয়া উচিত না। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, জানেন আপনারা কিছুক্ষণ আগে হয়েছে, মাত্র ঘন্টা দুয়েক আগে দক্ষিণ দমদমে নৃশংস ঘটনা। মত্ত যুবককে এমন গণপিটুনি দেওয়া হয় যে তার চোখ দুখানো উপড়ে নেওয়া হয়। কি ভয়ঙ্কর নারকীয় অবস্থা। এবং এই ঘটনা ঘটার পর, এই চোখ উপড়ে নেওয়ার ঘটনা অভিযোগে আরো একজনকে অ্যারেস্ট করা হয়। মত্ত যুবকের চোখ উপড়ে নেওয়ার ঘটনার অভিযোগে গুরুতর জখম প্রদীপ সরকার। প্রদীপ সরকার হচ্ছে এই ঘটনায় মূল অভিযুক্ত। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়। সেই গণপিটুনিতে একদিকে আগের গণপিটুনিতে মত্ত যুবকের চোখ উপড়ে নেওয়া হলো, আর পরের ঘটনাতে চোখ উপড়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রদীপ সরকারকে এমন মারা হলো যে প্রদীপ সরকার হাসপাতালে আসার আগে মৃত্যুর কোলে ঢলে পড়লো। এটা কমপ্লিটলি লনেসনেস। আমি জানি না যে আইন শৃঙ্খলা বলে কি কিছুই নেই সৈকত। একটু আগে রাজু ঘোষ আপনার পাশাপাশি বলছেন যে আমি নাকি বদনাম করছি স্বর্ণালী সরকার। আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমার আগে বলেছেন। আমার বক্তব্য স্বাস্থ্য মন্ত্রক, পুলিশ মন্ত্রক চলছেটাকে এখানে। এরপর তো আমার আপনার বাইরে বেরোনোর রাস্তা থাকবে না। রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন খবরের কাগজ আপনাদের ব্রেকিং নিউজ, মৃত্যু, খুন, ধর্ষণ, অপরাধীরা মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে। এটা নিয়ে আর কোনো আলোচনার জায়গা নেই। দ্বিতীয়ত, আপনি যে বললেন স্বর্ণালী সরকার সমালোচনা করছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার, বিরোধীরা করছে না। প্রথম সমালোচনা করেছেন শান্তনু সেন, যিনি ডায়মন্ড হারবার মডেলের প্রবক্তা। তিনি বলেছেন আরজি করে সিন্ডিকেট চলে। প্রথম সমালোচনা করেছেন মদন মিত্র, বলেছেন এসএসকেমে দালাল রাজ চলে। প্রথম সমালোচনা করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিন সুপার স্পেশালিটি নন্দীগ্রাম ছেড়ে এসএসকেমে নাকি মানুষ মারার চিকিৎসা হয়, এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। প্রথম অপমান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি চোখের চিকিৎসা বিদেশে দুবাইতে, আমেরিকায় করতে সিঙ্গাপুরে দৌড়ে গেছেন, এই রাজ্যে কোনো চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাননি। প্রথম অপমানিত করেছেন নির্মল মাঝি, তৃণমূলের বিধায়ক, ডায়ালিসিসে মানুষের ডায়ালিসিস। এই তো তৃণমূলকে বললেই বিজেপি ঢুকে, এই তৃণমূলকে ঢুকলে একদম মমতাকে ভালোবাসেন, তন্ময়বাবু একদম মমতাকে ভালোবাসেন। এই কারণে তৃণমূলকে হারাতে পারছেন। তৃণমূলকে এক লাইন বলতেই দেবে না বিজেপি। কিসের এত ভালোবাসা তন্ময়বাবু? কালীঘাটে থাকুন, রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে। আপনি কালীঘাটে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কমপ্লিটলি ব্যর্থ। রাজুবাবু, আপনার মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে পায়ে আঘাত পেয়ে কলকাতা দৌড়ে আসতে হয়েছিল কেন? নন্দীগ্রামে হাসপাতাল ছিল না? অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবারে প্যারালাল স্বাস্থ্য দপ্তরের প্রকল্প চালাতে হচ্ছে কেন করতে হচ্ছে? রাজু ঘোষ, আমি একটাও বিজেপির বিরুদ্ধে কিছু বলিনি। তৃণমূলকে বলছি বিজেপি আটকাতে পারবে না। এই দেখুন রাজু ঘোষ বলতে পারবে না, আমি আসছি সময় বলেছে। এবার একটু তোমরা দুজনে থামো। আরে ভাই রাজু ঘোষ, আমি এক লাইন কমপ্লিট করে নি, তারপর যাবেন। প্লিজ থামুন, সময় শেষ। প্লিজ তন্ময়দা, সৈকত, রাজু ঘোষ উত্তরটা নিয়ে নেব না। আমি বলছি যে লম্বা তালিকা দিলেন সৈকত গিরি, লম্বা তালিকা দিলেন মদন মিত্র থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, লম্বা তালিকা দিলেন। আপনাদের মনে হচ্ছে শুধুমাত্র আমার কথা কারণে খবরগুলো দেখাচ্ছি। বামফ্রন্টের আমলে যে হসপিটালগুলোকে যে অবস্থায় ছেড়ে দিয়ে গেছিল, সেখানে একটা কুকুরও যেত না, সেখানে এমন অবস্থা করে দিয়ে গেছিল। মানুষের চিকিৎসা তো দূরের কথা, কোনো পশুর চিকিৎসা হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025-এর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেকটা হসপিটালকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে দেখে বোঝা যাবে না যে এটা কোনো সরকারি হসপিটাল। প্রত্যেকটা জেলায় হয়েছে। মেডিকেল কলেজে ডাক্তার তৈরি হচ্ছে কেন? আপনারা জালসুদের ভাগিদার করে এই স্ক্রিপ্টগুলো মুখস্থ করে সময় নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি ডিবেট শেষ করছি, কারণ এই ধরনের মিথ্যে কথার তালিকা শোনার মতো সময় না আমার কাছে আছে, না যে দর্শকরা এখন দেখছেন দুইটা ধরে তাদের কাছে রয়েছে। কি অবস্থার মধ্যে স্বাস্থ্য মন্ত্রককে রেখেছেন সবাই দেখতে পাচ্ছে, আর কি অবস্থায় রাজ্যের আইন শৃঙ্খলা চলছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। পাড়ায় পাড়ায় গণধোলাই, গণপিটুনি, মারধর, চুরি, ছিনতাই, রেপ রোজকারের সকাল বিকেলের খবর হয়ে গেছে। এখনো পর্যন্ত নিজের পথ আঁকড়ে বসে রয়েছেন, কারণ তার মনে হচ্ছে তিনি বেস্ট চালাচ্ছেন। দলের ভেতর থেকে বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন, তবু রাস্তা দেখানো হচ্ছে। আমি জানি না যে সত্যি এর শেষ কোথায়, কিন্তু আমার মনে হয় যদি অবিলম্বে আরো একবার এই দফার দাবিগুলোকে না তোলা হয়,
তাহলে এই ঘটনাগুলো রোজ ঘটবে, আর রোজ আমাদের দেখাতে হবে এই জিনিসগুলো, এর শেষ দেখতে পাওয়া যাবে না। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন।